একটা দেখি। পর্যায় সারণীতে আমরা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলগুলোকে 4টি ভাগে ভাগ করেছিলাম: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। তো সেখান থেকে আমরা এফ ব্লক মৌল নিয়ে কথা বলছি, সরি পি ব্লক মৌল নিয়ে কথা বলছি, সরি। তো পি ব্লক মৌলের মধ্যে গত ক্লাসে আমরা দুইটা অংশ নিয়ে কথা বলেছিলাম। একটা ছিল গ্রুপ 13 এবং গ্রুপ 14। আজকে আমরা কথা বলবো মূলত গ্রুপ 15 এবং তার পরবর্তী মৌলগুলো, যে কয়টা আমরা আলোচনা করার মতো পর্যাপ্ত সময় পাই সে কয়টা নিয়ে কথা বলবো। তো আসা যাক গ্রুপ 15 এবং অন্যান্য মৌলগুলো নিয়ে আলোচনার শুরুতে। তো গ্রুপ 15, 16, 17, 18 যে 4টা গ্রুপ নিয়ে আমাদের আলোচনা বাকি রয়েছে, তো সেইগুলো নিয়ে আমরা একটু দেখে নিই কি কি মৌল আমাদের এখানে আছে। মূলত গ্রুপ 15-তে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এবং মসকোভিয়াম। আর গ্রুপ 16-তে আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এবং লিভারমোনিয়াম। গ্রুপ 17-তে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেলিসাইন। এবং গ্রুপ 18-তে আছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানোসিন। হিলিয়াম তো এস ব্লক মৌল, সেই জন্য এটাকে বাদ দেওয়া হয়েছে। তো এই মৌলগুলোর মধ্যে প্রথমে একটু পরিচয় আরেকবার মনে করিয়ে দিই। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ধাতু, উপধাতু এবং অধাতু নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ কিছু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা আছে: আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম। তো পোলোনিয়ামটা নিয়ে একটু ডাউট আছে। বাকি আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম এরা উপধাতু, অর্থাৎ ধাতু এবং অধাতু উভয় ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে। আর পোলোনিয়ামটা অধিকাংশ ধাতব ধর্ম, তবে কিছুটা অধাতুর বৈশিষ্ট্য এখানে আছে। আর নিচের দিকে যেগুলো পিঙ্ক কালারের ভেতরে দেখানো হচ্ছে, বিসমাথ, মস্কোভিয়াম এবং লিভারমোনিয়াম, এই তিনটা হচ্ছে ধাতু এবং তিনটাই তেজস্ক্রিয় ধাতু। আর ডান দিকে এবং উপর দিকে যে মৌলগুলো আছে এরা সবাই অধাতু। গ্রুপ 15 নিয়ে আলোচনার শুরুতে আমরা গ্রুপ 15 সম্পর্কে একটু একটু করে জানবো। তাহলে গ্রুপ 15 মৌল কারা কারা, নামগুলো আবার একটু মুখস্থ করে নিই: নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম, এই 6টি মৌল। প্রথম মৌল নাইট্রোজেন এর নাম অনুসারে এই পুরো গ্রুপটাকে বলা হয় নাইট্রোজেন পরিবার বা নিক্টোজেন। নিক্টোজেন শব্দটি আসলে এসেছে গ্রিক শব্দ নিজিয়ান থেকে। শব্দটা আমরা একটু দেখি। শব্দটা বানানো হচ্ছে PNIGEIN। যদিও শব্দটি প্রথমে পি অক্ষর দিয়ে শুরু, কিন্তু উচ্চারণ হবে এম থেকে, নিজেই। তো নিজেই শব্দের অর্থ হচ্ছে শ্বাস রোধকারী। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, বাতাসের অক্সিজেন গ্রহণ করি, তো শ্বাস গ্রহণের সময় আমাদের ফুসফুস মূলত নাইট্রোজেনকে অ্যাবজর্ব করে না। পিওর নাইট্রোজেনকে যদি মানুষের নাকের সামনে দেওয়া হয়, পিওর নাইট্রোজেন, তাহলে মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে, কারণ এটা মানুষের ফুসফুসের স্বাভাবিক ক্ষমতাকে ব্যাহত করে। তো এই নিজিয়ান শব্দের অর্থ শ্বাসরোধকারী। নাইট্রোজেন একটি শ্বাসরোধকারী গ্যাস। এই হিসেবে নাইট্রোজেন পরিবারকে বলা হয় নিক্টোজেন। যদিও মানব জীবনে ভিন্ন আঙ্গিকে নাইট্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌল। যদি বাতাসে শতভাগ বিশুদ্ধ অক্সিজেন থাকত, তাহলে দহন, শ্বসন ইত্যাদি প্রক্রিয়াগুলো একেবারেই নিয়ন্ত্রণহীন হয়ে যেত। মানুষের পক্ষে এগুলোকে আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না। একবার আগুন লেগে গেলে সে আগুনটাকে নেভানো প্রায় অসাধ্য হয়ে যেত। বা মানুষের বা বিভিন্ন প্রাণীর শরীরে মাইটোকন্ড্রিয়াতে যে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়, এই শ্বসন প্রক্রিয়াটিও নিয়ন্ত্রণহীন হয়ে যেত। এজন্য বায়ুর নিরপেক্ষতা বজায় রাখতে
নাইট্রোজেন প্রয়োজন, এবং দেখো নাইট্রোজেনের পরিমাণই বেশি। আয়তন হিসাবে প্রায় ৭৯% নাইট্রোজেন বিদ্যমান। পরিবারের দ্বিতীয় সদস্য ফসফরাস, এটা মানুষের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি মৌল। কর্ডেট বা মেরুদণ্ডী প্রাণীর হাড়ের গঠনে প্রায় 60% হচ্ছে ক্যালসিয়াম ফসফেট নামক যৌগ। অর্থাৎ ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুটো হাড়ের গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি যে মৌলগুলো আছে আর্সেনিক, অ্যান্টিমনি, এরা সরাসরি আমাদের মানব জীবনে প্রত্যক্ষ ভূমিকা রাখে না, হয়তো পরোক্ষভাবে বিভিন্ন ভূমিকা থাকতে পারে। বিসমাথ এবং মস্কোভিয়াম। বিসমাথ প্রাকৃতিকভাবে প্রাপ্ত একটি তেজস্ক্রিয় মৌল যার পারমাণবিক সংখ্যা 83। টেকনিশিয়ামকে বাদ দিলে বাকি একটানা যে তেজস্ক্রিয় মৌলগুলো আছে তার প্রথম মৌলটি হচ্ছে বিসমাথ। মস্কোভিয়ামকে প্রকৃতিতে পাওয়া যায় না, নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে কৃত্রিম উপায়ে এটাকে তৈরি করা হয়েছে। তো এই সবগুলো মৌলের বৈশিষ্ট্য এক নজরে যদি আমরা একটু দেখে নিতে চাই, তাহলে এটা এক নজরে আমরা দেখে নিতে পারি, যেখানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম মৌলগুলো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর দেয়া আছে, ঘনত্ব দেয়া আছে। তাহলে দেখো নাইট্রোজেন গ্যাস, তার ঘনত্ব 1-এর চেয়ে কম। দেন ফসফরাস, যদিও এটা অধাতু কিন্তু এটি কঠিন পদার্থ। প্রকৃতিতে ফসফরাসের দুটো রূপভেদ আছে, অর্থাৎ এটি বহুরূপী মৌল। গত ক্লাসে যারা ছিলেন তারা এটা দেখেছ যে বহুরূপতা নিয়ে কথা বলেছিলাম, জান্নাতুন নাহার ছিল গত ক্লাসে। বহুরূপতা কি একটু জিজ্ঞাসা করছি। আমি গত ক্লাসটা করতে পারি না, ছিলাম না। ও আই সি, তুমি ছিলে না, আচ্ছা ঠিক আছে। এমনি 9-10-এ থাকতেও এই নলেজটা থাকার কথা, বহুরূপতা, মৌলের বহুরূপতা, এটা একটু জানতে চাচ্ছি কার স্মরণ আছে। হ্যাঁ প্লিজ নবমী বলো। স্যার, এটা কি সেই অষ্টক সম্প্রসারণের মাধ্যমে যে দুইটা করে মানে কি বলবো, মানে একটা স্যার বইয়ে দেখেছিলাম PCl3 আর হচ্ছে PCl5 গঠন করে অষ্টক সম্প্রসারণের মাধ্যমে, সেটা? না না না, এরকম কিছু না। আচ্ছা আচ্ছা, বহুরূপতা মৌলের একটা নিজস্ব বৈশিষ্ট্য, যেখানে একই মৌল, একটাই মৌল, বাট তাদের গঠনের ভিন্নতার কারণে তারা প্রকৃতিতে ভিন্ন ভিন্ন অবস্থায় বিদ্যমান থাকতে পারে। যেমন গত ক্লাসে আমরা যখন কার্বন পরিবার নিয়ে কথা বলছিলাম তখন কার্বনের বহুরূপতার কথা বলেছিলাম, যে কার্বন গ্রাফাইট হিসেবে থাকতে পারে, ডায়মন্ড হিসেবে থাকতে পারে, চারকোল হিসেবে থাকতে পারে, এরকম বিভিন্ন রূপে থাকতে পারে। এই যে একটাই মৌল কার্বন, বাট প্রকৃতিতে তাদের ভিন্ন ভিন্ন দশা পাওয়া যাচ্ছে এবং এদের বৈশিষ্ট্যগুলো ভিন্ন, এই বিষয়টিকে বলা হয় বহুরূপতা। গ্রুপ 15-তে ফসফরাস মৌলটির মধ্যে বহুরূপতা আছে। ফসফরাসের দুটো রূপভেদ হচ্ছে শ্বেত ফসফরাস এবং লোহিত ফসফরাস। তার মানে ফসফরাসটা যে কেলাস গঠন করে, একটা ফসফরাস পরমাণুর সাথে আরেকটা ফসফরাস পরমাণুর যে সংযোগ প্রকৃতি, এই সংযোগ প্রকৃতির ভিন্নতার কারণে তার ভৌত ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে। একটা রূপ ফসফরাসের, একটা রূপ দেখতে সাদা, এটাকে শ্বেত ফসফরাস বলা হয়, আর একটা রূপ দেখতে লাল, যেটাকে লোহিত ফসফরাস বলা হয়। এখানে রাসায়নিকভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, রাসায়নিক বৈশিষ্ট্য একই কিন্তু ভৌত বৈশিষ্ট্য ভিন্ন। আর এই ভিন্নতার কারণ হচ্ছে পরমাণুগুলো যে একে অপরের সাথে যুক্ত আছে, এই যুক্ত থাকার প্রবণতাতে ভিন্নতা, এই কারণেই তাদের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। আর আর্সেনিক, এটা একটা বিষাক্ত মৌল এবং এটা কঠিন অবস্থায় থাকে, অ্যান্টিমনিও কঠিন অবস্থায় থাকে। বিসমাথ মৌলটা বলেছি যে তেজস্ক্রিয় এবং এটা ধাতু, মস্কোভিয়াম এটাও ধাতু। তো ঘনত্ব আস্তে আস্তে বাড়তেছে, পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়ছে, আয়নিক ব্যাসার্ধ দেওয়া আছে। দেন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এই দুটো মান দেখো, 8 এবং 9 নম্বরে যে দুটো জিনিস দেওয়া আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তো নাইট্রোজেনের
গলনাঙ্ক হচ্ছে -210, দেন ফসফরাসে এসে +44, আর্সেনিক 817, 817, অ্যান্টিমনি 630। তাহলে নাইট্রোজেন থেকে ফসফরাসে বৃদ্ধি পেল, ফসফরাস থেকে আর্সেনিকে বৃদ্ধি পেল, আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে আবার কমে গেল, দেন অ্যান্টিমনি থেকে বিসমাথে আরো কমে গেল। এর কারণ কি? তো নাইট্রোজেন তো অধাতু, এটা একে অপরের মধ্যে একটি দুর্বল লন্ডন বিচ্ছুরণ বলের মাধ্যমে যুক্ত থাকে, এই কারণে তাদের গলনাঙ্ক স্থূলনাঙ্ক কম হয়। ফসফরাস যদিও অধাতু, কিন্তু এক্ষেত্রে একটা ক্রিস্টালাইন বা পলিমারিক স্ট্রাকচার তৈরি করে, এই জন্য এর গলনাঙ্ক স্থূলনাঙ্ক বাড়ছে। আর্সেনিকের মধ্যে এই যে জায়ান্ট পলিমারিক স্ট্রাকচারটা অনেক বড় হচ্ছে, যার কারণে আর্সেনিকের গলনাঙ্ক স্থূলনাঙ্ক বেড়ে যাচ্ছে। দেন অ্যান্টিমনিতে এসে আবার দুর্বল ধাতব বন্ধন তৈরি হচ্ছে, এটা ধাতু হিসেবে থাকছে এবং সেখানে ধাতব বন্ধন, এবং এই ধাতব বন্ধনটা মাত্র শুরু হচ্ছে, যার কারণে আর্সেনিকের চাইতে অ্যান্টিমনিতে এসে গলনাঙ্কের মান কমে যায়। দেন বিসমাথের ক্ষেত্রে গলনাঙ্কের যে হ্রাস, এটা আসলে অস্বাভাবিক একটি ব্যাপার। তেজস্ক্রিয়তার কারণে এটি সহজেই তরল দশায় রূপান্তরিত হয়, বা জাস্ট তেজস্ক্রিয়তার কারণে এটি ব্যতিক্রমধর্মী বিষয়। তাছাড়া বিসমাথ এর গলনাঙ্ক কমে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের এদের ভৌত বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এখন আমরা মৌলগুলোর রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলবো, যে এরা রাসায়নিকভাবে কেমন বৈশিষ্ট্য বা আচার আচরণ প্রদর্শন করে। আমরা একটু বোর্ডে লিখে কাজগুলা দেখার চেষ্টা করি। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, নাইট্রোজেন আমরা জানি যে এটা পারমাণবিক সংখ্যা 7। নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা 7। ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই 1s2, 2s2, 2p3। তো দ্বিতীয় শক্তি স্তরে 2p এর পরে আর কোনো উপশক্তি স্তর এখানে নাই, 2d, 2f, এটা সম্ভব না। এবং 2p উপশক্তি স্তরটি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ স্থিতিশীল অবস্থায় আছে, যদ্দরুন এটা গ্রুপ 18-র নিষ্ক্রিয় মৌলগুলোকে বাদ দিলে বাকি যে মৌলগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে কম সক্রিয় মৌল। কারণ এই অর্ধপূর্ণ স্থিতিশীল অবস্থা থাকার কারণে নাইট্রোজেন একে অপরের সাথে 3টা বন্ধন গঠন করে, নিজেদের মধ্যে বন্ধন গঠন করে নাইট্রোজেন অণু বা নাইট্রোজেন গ্যাস তৈরি করে। তো এই 3টা বন্ধন ভাঙতে প্রচুর শক্তির প্রয়োজন হয়, প্লাস এখানকার থেকে ইলেকট্রন বের করতে গেলে বা নতুন ইলেকট্রন প্রবেশ করাতে গেলে শক্তির প্রয়োজন হয়, যার কারণে নাইট্রোজেন সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। তবে বিশেষ ক্ষেত্রে বিক্রিয়া করে, জোরপূর্বক বিক্রিয়া করানো যায়। নাইট্রোজেনের পরবর্তী মৌল ফসফরাস, যার পারমাণবিক সংখ্যা 15। যদিও ইলেকট্রন বিন্যাসের মূল স্ট্রাকচার একই রকম, এখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তো 3p3 এটাও অর্ধপূর্ণ স্থিতিশীল অবস্থা, কিন্তু 3p এর পরে 3d উপশক্তি স্তর সম্পূর্ণ খালি আছে। সুতরাং 3p অরবিটাল থেকে বা 3s অরবিটাল থেকে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা পরিবর্তন হওয়া সম্ভব। আর এই কারণে ফসফরাস নাইট্রোজেনের চাইতে অনেক বেশি সক্রিয় এবং সহজে বন্ধন গঠন করতে পারে। তবে এদের যোজ্যত স্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, আমরা যদি এটাকে একটু ভেঙে ভেঙে দেখি, 3s এ যে দুটো ইলেকট্রন এরা জোড়া অবস্থায় আছে, আর 3p তে যে 3টা ইলেকট্রন 3টা আলাদা আলাদা অরবিটালে সিঙ্গেল অবস্থায় আছে। তার মানে এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা মূলত 3টি। এই 3টি অযুগ্ম ইলেকট্রনকে ব্যবহার করে তারা 3টি সমযোজী বন্ধন গঠন করতে পারে। এজন্য এটার এই গ্রুপের মৌলগুলোর কমন যোজনী হচ্ছে 3। তবে ডি অরবিটাল ফাঁকা থাকে। এখন প্রয়োজন হলে শক্তি শোষণ করে
এই 3s অরবিটাল থেকে একটি ইলেকট্রন চাইলে 3d অরবিটালে স্থানান্তরিত হতে পারে, এই অবস্থা প্রাপ্ত হয়। তখন এখানে একটা ইলেকট্রন থাকবে, আর একটা থাকবে না। তখন অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 5টা, এখানে একটা, এখানে 3টা, একটা 5টা। সেক্ষেত্রে যোজনী 5 হওয়া সম্ভব। আমাদের কমন যোজনী হচ্ছে 3, তবে নাইট্রোজেন বাদে পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে যোজনী 3 এবং 5 হওয়া পসিবল। এখন এদের যদি কিছু রাসায়নিক বিক্রিয়া আমরা দেখি যে কিভাবে তারা বিভিন্ন বিক্রিয়া অংশগ্রহণ করে। অক্সিজেনের সাথে বিক্রিয়া, নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেনের অক্সাইড তৈরি করে, গ্যাসীয় নাইট্রোজেন। স্বাভাবিক তাপমাত্রা চাপে বিক্রিয়াটি হয় না, তবে উচ্চ তাপমাত্রা চাপে বা বৈদ্যুতিক স্ফুলিঙ্গের প্রভাবে এই বিক্রিয়াটি ঘটতে পারে, এবং সেক্ষেত্রে পরিবর্তনশীল জারণমান বিশিষ্ট অক্সাইড তৈরি হয়। N2O নাইট্রাস অক্সাইড, NO নাইট্রিক অক্সাইড, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, N2O5 ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড ইত্যাদি যৌগ তৈরি হতে পারে। অনুরূপভাবে ফসফরাসেরও অক্সাইড সমূহ তৈরি হয়। নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইডগুলো অম্লধর্মী। নাইট্রোজেন এবং ফসফরাসের যে অক্সাইডগুলো আছে এরা সবাই অম্লধর্মী। আর্সেনিক এবং অ্যান্টিমনির অক্সাইডগুলো উভধর্মী। আর বিসমাথের অক্সাইডটা হবে পুরোপুরি ক্ষারধর্মী। এ কারণে এদের বিক্রিয়াগুলো যদি আমরা দেখি, যে ফসফরাসের অক্সাইডগুলো বিভিন্ন অবস্থায় বিক্রিয়া করে অম্লধর্মিতা প্রদর্শন করে। যেমন ফসফরাসের একটি কমন অক্সাইড P2O5 ফসফরাস পেন্টা অক্সাইড, এটাকে যদি পানির সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে এখানে ফসফরিক অ্যাসিড তৈরি হয়, H3PO4। অনুরূপভাবে নাইট্রোজেনের অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। এরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করেও যৌগ গঠন করে। যেমন নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করে তাহলে হেবার-বস পদ্ধতি তোমরা পড়েছো, যেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়। আমি এটা সমতা করে লিখি নাই, জাস্ট সরাসরি লিখলাম অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। অনুরূপভাবে ফসফরাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে PH3 ফসফিন তৈরি হয়। অনুরূপভাবে আর্সেনিক হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে AsH3, এটাকে বলা হয় আরসাইন। আর্সেনিক থেকে আর্সিন নামক যৌগ তৈরি হয়। এই মৌলগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করেও যৌগ গঠন করতে পারে। যেমন ফসফরাস ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইড নামক যৌগ তৈরি হয়। তবে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং পেন্টাক্লোরাইড দুই ধরনের যৌগ তৈরি হলেও নাইট্রোজেন কেবল এক ধরনের যৌগ তৈরি করে, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড NCl3। ফসফরাসের মতো নাইট্রোজেন পেন্টাক্লোরাইড যৌগ গঠন করতে পারে না। কেন পারে না? NCl5 তৈরি হয় না, অথচ PCl5 তৈরি হয়। এর কারণ এই যে এই ইলেকট্রন বিন্যাসের মধ্যে রয়ে গেছে, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে কোনো অযুগ্ম ইলেকট্রন বৃদ্ধির সুযোগ নেই। 2s অরবিটালে যে জোড়া ইলেকট্রন, এটাকে স্থানান্তর ঘটানো অসম্ভব ব্যাপার। কিন্তু ফসফরাসের 3d অরবিটাল থাকার কারণে এক্ষেত্রে জোড়া ইলেকট্রন ভেঙে বিজোড় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করা সম্ভব, যার কারণে ফসফরাসের ক্ষেত্রে যোজনী 5 বা পেন্টাক্লোরাইড গঠন সম্ভব। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে যোজনী 5 বা পেন্টাক্লোরাইড গঠন
সম্ভবপর নয়। তাহলে এ হচ্ছে মোটামুটি কিছু ধারণা। এখন হাইড্রোজেনের সাথে মিলে যে যৌগগুলো তৈরি হয়, দেখো একই মৌল অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে অক্সাইড তৈরি করছে, সেই অক্সাইডগুলো হচ্ছে অম্লধর্মী। অথচ হাইড্রোজেনের সাথে মিলে যে যৌগগুলো তৈরি হচ্ছে, এই যে অ্যামোনিয়া, ফসফিন ইত্যাদি, এই যৌগগুলো সবাই ক্ষারধর্মী এবং তাদের এই ক্ষারধর্মিতাকে লুইস মতবাদ অনুযায়ী সহজেই ব্যাখ্যা করা যায়। লুইস মতবাদে যে সকল অণুর উপরে মুক্ত জোড় ইলেকট্রন থাকে এবং তারা কোনো রাসায়নিক বিক্রিয়াকালে এই ইলেকট্রন সরবরাহ করতে পারে, সেই সমস্ত মৌলগুলোকে বা সেই সমস্ত যৌগগুলোকে ক্ষার বলা হয়। অ্যামোনিয়া, ফসফিন এরা প্রত্যেকেই ক্ষারধর্মী। তবে এদের ক্ষারধর্মিতার মধ্যে আবার কম বেশি আছে। যেমন অ্যামোনিয়ার চেয়ে ফসফিনের ক্ষারধর্মিতা কম, অ্যামোনিয়ার চেয়ে ফসফিনের ক্ষারধর্মিতা কম। এই কমটা কেন? আমরা যদি দেখি যে নাইট্রোজেনের আকার ছোট, নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি থাকে এবং এটা তড়িৎ ঋণাত্মকতাও তুলনামূলকভাবে বেশি। তো তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং সাইজ ছোট হওয়ার কারণে এটা খুব সহজেই ইলেকট্রন সরবরাহের মাধ্যমে অন্য অণুর সাথে বা অন্য অ্যাসিডের সাথে বন্ধন গঠন করতে পারে। কিন্তু ফসফিনের ক্ষেত্রে ফসফরাসের আকার বড় এবং তড়িৎ ঋণাত্মকতার মানও কম। এই কারণে ফসফরাস পরমাণুতে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম থাকে, এই জন্য তার ক্ষারধর্মিতা তুলনামূলকভাবে কম হয়। আর একটা বিষয়, স্বাভাবিক তাপমাত্রা চাপে নাইট্রোজেন গ্যাস হিসাবে থাকে, কিন্তু ফসফরাস যদিও অধাতু, এটা কঠিন দশায় থাকে। এর কারণ কি? তো ফসফরাসের স্ট্রাকচারে দেখা যায় যে 4টি করে ফসফরাস একে অপরের সাথে যুক্ত হয়ে চতুস্তলকীয় কাঠামো তৈরি করে, ত্রিমাত্রিকভাবে চতুস্তলকীয় কাঠামো তৈরি করে। চতুস্তলকীয় কাঠামোটা যদি আমরা দেখাতে চাই, 3D তো আঁকতে পারবো না। মনে করো এখানে একটা ফসফরাস, এখানে একটা ফসফরাস, এখানে একটা ফসফরাস, এদের মধ্যে বন্ধন। আর এই তিনটা একটা তলে আছে, কেমন? এই তিনটা একটা তলে আছে। দেন এর মাথার উপরে পিরামিডের মতো অনেকটা উপরে আর একটা অণু বিদ্যমান, অণু তো না, পরমাণু। মনে করো এখানে একটা পরমাণু আছে যা এদের প্রত্যেকের সাথে এইভাবে ত্রিমাত্রিকভাবে যুক্ত আছে। এই তাহলে এখন আমরা এটা যদি এই পাশ থেকে দেখি, মনে করো এই পাশে একটা চোখ, তাহলে একটু কল্পনা করো যে সামনে একটা তল, ডানে একটা তল, বামে একটা তল এবং নিচের দিকে একটা তল, এইভাবে চতুস্তলকীয় কাঠামো তৈরি করে। এবং এটা ত্রিমাত্রিক। মনে করো এই ফসফরাস যে এখানে 3 দিকে যুক্ত হলো, আবার অন্য একদিকে আরেকটার সাথে যুক্ত হচ্ছে। এইভাবে 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের মাধ্যমে একটা বড় কেলাস গঠন পায়। এই কেলাসকে ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এই কারণে ফসফরাস কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, কিন্তু নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় থাকে। এটা ছিল আমাদের গ্রুপ 15 সম্পর্কে আজকের আলোচনা। দেন গ্রুপ 16, গ্রুপ 16-র মৌলগুলো কি কি? গ্রুপ 16-তে কি কি মৌল আছে? রাবেয়া একটু বলো তো প্লিজ। অক্সিজেন, সালফার, স্যার অক্সিজেন, সালফার, সিলিয়াম, সেলেনিয়াম। টেলিরিয়াম, পলোরিয়াম, না, উচ্চারণগুলো একটু ভুল হচ্ছে। সেলেনিয়াম, টেলুরিয়াম। সেলেনিয়াম, হ্যাঁ, তারপর টেলুরিয়াম, টেলুরিয়াম, তারপর পোলোনিয়াম, হ্যাঁ, তারপর লিভারমোরিয়াম,
আচ্ছা, তাহলে এই 6টা মৌল হচ্ছে আমাদের গ্রুপ 16। তো প্রথম মৌল অক্সিজেন। অক্সিজেনের নাম অনুযায়ী এই গ্রুপটাকে আমরা বলতে পারি অক্সিজেন পরিবার। হাতে লেখা একটু অস্পষ্ট হচ্ছে আসলে ইলেকট্রনিক বোর্ডে। অক্সিজেন পরিবার। এদের আরেকটা নাম হচ্ছে চালকোজেন। CHALCOGEN, এদেরকে বলা হয় চালকোজেন। চালকোজেন বলার কারণ এই যে গ্রুপের প্রথম দুটি মৌল অক্সিজেন এবং সালফার, এদের সাহায্যে বিভিন্ন ধাতুর সাথে এরা যৌগ গঠন করে এবং এই যৌগগুলোকে আমরা বলি আকরিক, অর্থাৎ প্রাকৃতিকভাবে প্রাপ্ত যে সকল যৌগ থেকে অর্থনৈতিক লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে আমরা বলি আকরিক। তো যত ধরনের আকরিক পাওয়া যায় এই প্রত্যেকটা আকরিক হয় ধাতুর অক্সাইড অথবা ধাতুর সালফাইড। এই কারণে অক্সিজেন এবং সালফার দিয়ে এই গ্রুপটাকে নাম দেওয়া হয়েছে চালকোজেন বা আকরিক গঠনকারী। অক্সিজেন এবং সালফার এরা অধাতু। সেলেনিয়ামের মধ্যে ধাতু এবং অধাতু উভয় ধরনের বৈশিষ্ট্য কিছুটা আছে, তবে মূলত এটা অধাতু হিসাবেই বিবেচনা করা হয়। তাহলে অক্সিজেন, সালফার এবং সেলেনিয়াম এই তিনটা হচ্ছে অধাতু। আর টেলুরিয়াম এটা মূলত উপধাতু, যার মধ্যে ধাতু এবং অধাতু উভয় ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। পোলোনিয়াম এবং লিভারমোরিয়াম এই দুটোই ধাতু এবং দুটোই তেজস্ক্রিয় ধাতু। তার মধ্যে লিভারমোরিয়ামটা প্রকৃতিতে পাওয়া যায় না, নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে এটাকে তৈরি করা হয়েছে। এদের কক্ষ তাপমাত্রায় অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস হিসাবে অবস্থান করে এবং বায়ুমণ্ডলে আয়তন হিসাবে প্রায় 21% অক্সিজেন গ্যাস বিদ্যমান। অক্সিজেন যে কোনো উদ্ভিদ বা প্রাণীর জীবন ধারণের জন্য শ্বসন প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালফার প্রকৃতিতে কঠিন দশায় থাকে এবং এটি ফসফরাসের মতো অধাতু হওয়া সত্ত্বেও একটা ত্রিমাত্রিক সুনির্দিষ্ট জ্যামিতিক কাঠামো বিশিষ্ট হয়। সালফারের মধ্যেও বহুরূপতা বিদ্যমান। নাই ফসফরাসের মতো সালফারের বহুরূপতা বিদ্যমান। দুই ধরনের সালফার আছে, মনোক্লিনিক সালফার এবং অর্থোরম্বিক সালফার। এই নামগুলা কিভাবে হয়েছে সেটার আসলে অনেক ব্যাখ্যা আছে, যেটা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রয়োজন নেই, এই জন্য এটা আমরা আলোচনা করব না। জাস্ট নাম দুটো জেনে রাখো, মনোক্লিনিক সালফার এবং অর্থোরম্বিক সালফার। তো এদের ত্রিমাত্রিক গঠন ভিন্ন এবং ভৌত ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। অক্সিজেন বিভিন্ন মৌলের সাথে বিক্রিয়া করে অক্সাইড গঠন করে, ধাতুর সাথে অধাতুর সাথে বিভিন্ন ধরনের যৌগ এরা গঠন করতে পারে। এদের সাধারণ যোজনী 2, কমন জারণ মান -2। ধাতুর সাথে বিক্রিয়া করলে যে ধাতব অক্সাইড তৈরি হয় সেটা ক্ষারধর্মী হয়, অধাতুর সাথে বিক্রিয়া করলে যে অক্সাইড তৈরি হয় সেটা অম্লধর্মী হয়। সালফারও অক্সিজেনের মতোই ধাতু এর সাথে বিক্রিয়া করে ধাতব সালফাইড তৈরি করতে পারে। হাইড্রোজেনের সাথে এরা বিক্রিয়া করে হাইড্রোজেন যুক্ত যৌগ তৈরি করতে পারে, যেমন অক্সিজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে পানি তৈরি হয়। আবার হাইড্রোজেনের সাথে সালফার বিক্রিয়া করলে H2S বা হাইড্রোজেন সালফাইড নামক যৌগ তৈরি হয়। সাধারণ তাপমাত্রা চাপে হাইড্রোজেন অক্সাইড বা পানি এটি একটি তরল পদার্থ, কিন্তু হাইড্রোজেন সালফাইড এটি গ্যাসীয় পদার্থ। এই ভিন্নতার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে এদের ভৌত দশার মধ্যে পার্থক্য হয়। তো হাইড্রোজেন বন্ধন নিয়ে এই চ্যাপ্টারের শেষাংশে কিছুটা বিস্তারিত আলোচনা আছে, তখন আমরা হাইড্রোজেন বন্ধন সম্পর্কে বিস্তারিত শিখব। এখন শুধু এতটুকু জেনে রাখলাম যে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে পানি বা ডাইহাইড্রোজেন মনোক্সাইড একটি তরল পদার্থ, আর হাইড্রোজেন বন্ধন না থাকার কারণে
হাইড্রোজেন সালফাইড একটি গ্যাসীয় পদার্থ। অক্সিজেন, সালফার এরা নিজেরা একই গ্রুপের মৌল, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে সালফারের বিভিন্ন ধরনের অক্সাইড তৈরি করতে পারে, এবং যে অক্সাইডগুলো সাধারণত খুবই অম্লধর্মী হয়, যেমন সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদি তৈরি করে, যেগুলো পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করতে পারে। সালফার ডাইঅক্সাইডের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি বিরঞ্জক হিসাবে কাজ করে। বিভিন্ন রঙিন বস্তুর রঙকে নষ্ট করে দেওয়ার জন্য, রঙকে দূর করে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। আর সালফার ট্রাইঅক্সাইডকে যদি পানির সাথে যুক্ত করা হয়, তাহলে এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, H2SO4। সালফিউরিক অ্যাসিড এটাকে কিং অফ দ্য কেমিক্যাল বলা হয়, তো সমস্ত কেমিক্যালের মধ্যে রাজা বলা হয়। একটা সময় ছিল, বর্তমানে ধারণা যদিও পাল্টে গেছে, কিন্তু একটা সময় ছিল যখন ধারণা করা হতো যে যেই রাষ্ট্র যত বেশি অ্যাসিড ব্যবহার করে সেই রাষ্ট্র তত বেশি অর্থনৈতিকভাবে উন্নত। কারণ এমন কোনো শিল্প প্রক্রিয়া নেই যেখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত না হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রুপ 16 এর মৌলগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা। আজকে আমরা দুটো গ্রুপ নিয়ে আলোচনা করলাম, গ্রুপ 15 এবং গ্রুপ 16। তাদের মৌলগুলো কিছু ভৌত ধর্ম এবং কিছু রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা হলো। পরবর্তী মৌলগুলো বা পরবর্তী গ্রুপগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।